তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের চতুর্থ অধ্যায়ের শেষ ক্লাস, অর্থাৎ চতুর্থ অধ্যায় গুণের অধ্যায়ের আমাদের যে ক্লাসগুলো আগে নিয়েছি, আজকে হলো সর্বশেষ ক্লাসটি নেব। আর এই ক্লাসটি তাহলে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। এই ক্লাসে হলো তোমাদের সবগুলো প্রশ্নের অঙ্ক। আমরা গুণের অধ্যায়ে অনেকগুলোই অঙ্ক করেছি, কয়েকটি লেকচারই আমরা করেছি সেখানে গুণ সম্পর্কিত বিবিধ আলোচনা, বিভিন্ন নিয়মের বিভিন্ন প্রক্রিয়ার অঙ্কগুলো আমরা তোমাদেরকে শিখিয়েছি, কিন্তু সেগুলোর বাস্তব প্রয়োগ হলো প্রশ্নের অঙ্ক। আর সেই প্রশ্নের অঙ্কটাকে আজকে আমরা সমাধান করে দেব বইয়ের 60 পৃষ্ঠায়। দেখো, গতদিন আমি বইয়ের 58 এবং 59 পৃষ্ঠার সবগুলো অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। আজকে 60 পৃষ্ঠা, এখানে অনেকগুলো অঙ্ক আছে, প্রশ্নের অঙ্ক। তবে আমি চেষ্টা করব সবগুলো অঙ্ক সমাধান করে দেওয়ার জন্য, কারণ এই প্রশ্ন অঙ্কটাকে আমি 2টি ক্লাসে শেষ করতে চাচ্ছি না। এখানে মোট কয়টি 1 2 3 4 5 6 7 8 9 10টি অঙ্ক আছে, 10টি প্রশ্নের অঙ্ক। তাহলে তো বুঝতে পারছো একটু সময়টা বেশি লাগবে, কিন্তু লাগলেও তোমাদেরকে আমি অনুরোধ করবো তোমরা অবশ্যই ক্লাসটি পুরোপুরি দেখবে। আর এ কারণেই যে তোমাদের এখান থেকে তোমাদের যে প্রশ্নের মধ্যে কিছু কিছু ব্যতিক্রম, এই অঙ্কগুলোকে আমরা বিভিন্নভাবে সমাধান করতে পারি, সেই জিনিসগুলো আমি এখান থেকে শিখিয়ে দেবো। প্রতিটি অঙ্কই তোমাদের জানা খুবই জরুরি। তা আমি এই জন্য একটু দ্রুতই করব, দ্রুত অঙ্কগুলো সমাধান করে দেবো, কিন্তু তোমাদেরকে বুঝিয়ে বোঝানোর ক্ষেত্রে কোনো ঘাটতি রেখে আমি দ্রুত করব না। আমি দ্রুত সমাধান করব, কিন্তু তোমাদেরকে বোঝানোটাকে পরিপূর্ণ রেখে। যেমন দেখো, বইয়ের 60 পৃষ্ঠার আমাদের 3 নম্বর অঙ্কটা। তিনি কি দেওয়া আছে, 4টিতে 1 হালি হয়, তাহলে 5 হালিতে কতগুলো হবে? 1 হালিতে কয়টি? 4টি। তাহলে এরকম 5 হালিতে কয়টি হবে? এই তো। তাহলে আমরা অঙ্কগুলোকে আমরা দুইভাবে সমাধান করতে পারি। আগে আমি বলে দিছি, দুই ভাবের মধ্যে আমি একটি অঙ্ক দুইভাবে দেখাবো, আর বাকি সবগুলো আমি একটা কমন একটি নিয়মে দেখাবো, যেটি হলো গাণিতিক বাক্য দিয়ে। আমি এর আগের অধ্যায়গুলোতেও কিছু কিছু অঙ্ক দেখাইছি গাণিতিক বাক্য দিয়ে, আবার কিছু অঙ্ক গাণিতিক বাক্য ছাড়া করে দিয়ে আসছি। যেহেতু এখানে আমাদের কোনো অঙ্কেই উল্লেখ করে দেয় না যে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো, অথবা আমাদের গাণিতিক বাক্য কিন্তু বাধ্যতামূলক নয়, আমরা গাণিতিক বাক্য ব্যবহার না করলেও পারি। তবে বইয়ের যে অঙ্কগুলো করে দেওয়া আছে, প্রশ্নের অঙ্ক বিভিন্ন পৃষ্ঠায়, এর আগে যেমন দেখো 55 পৃষ্ঠায় একটা অঙ্ক দেওয়া আছে, মিনা 13টি পেন্সিল কিনেছে। যদি প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা হয়, তবে মোট কত টাকা হবে, দাম কত হবে? এখানে কিন্তু দেখো, সমাধান করতে গিয়ে বইতে উদাহরণে প্রথমে লিখছে গাণিতিক বাক্য লিখি, তার গাণিতিক বাক্য লিখে কিন্তু সমাধান করছে। কিন্তু এখানেও কিন্তু প্রশ্নটাই বলে দেয় না যে গাণিতিক বাক্য লিখে তারপরে সমাধান করো, কিন্তু উদাহরণে বইগুলোয় গাণিতিক বাক্যটা প্রয়োগ করছে। কারণ ক্লাস 3তে তোমরা এই বছর বড়, ক্লাস 4-এ 5-এ গিয়ে তোমাদের গাণিতিক বাক্যের প্রয়োগটা একটু বেশি হবে। এই জন্য গাণিতিক বাক্যটা শুরু থেকে তোমরা একটু ভালোভাবে শিখে গেলে তোমাদের পরবর্তীতে এই সমস্যাগুলো আর থাকবে না। কিন্তু আবার এর উপরের ক্লাসগুলোতে গাণিতিক বাক্যের তেমন একটা প্রয়োগ পাবে না। গাণিতিক বাক্যের প্রয়োগ পাবে বীজগণিতে, সেখানে আমরা কীভাবে, ওটা পরবর্তীতে বিষয়। এরপরে আরও কিছু অঙ্ক আছে। দেখো, উদাহরণে এরকম প্রশ্নের অঙ্ক আমাদের গুণের চ্যাপ্টারে 49 পৃষ্ঠা। এখানে আছে, রেজা 3 প্যাকেট বিস্কুট কিনতে চায়, 1 প্যাকেটের দাম 23 টাকা, এর জন্য তার কত টাকা প্রয়োজন? দেখো, প্রশ্ন এটাকে সমাধান করতে গিয়ে এখানে লিখছে গাণিতিক বাক্য লিখি, ওরা গাণিতিক বাক্য দিয়েই বইতে সমাধান করছে। এরপর একই অঙ্ক 48 পৃষ্ঠা আরেকটি আছে, একটি আনারসের দাম 20 টাকা, যদি তুমি 4টি ক্রয় করো, তবে এর দাম কত হবে? এটাও দেখো গাণিতিক বাক্য দিয়ে অঙ্কটা সমাধান করছে। যার জন্য আমাদের যেহেতু উদাহরণগুলো সবই গাণিতিক বাক্য দিয়ে করছে, এই জন্য আমাদের এখানে গাণিতিক বাক্য দিয়ে করাটা জরুরি। এই জন্য কোনো স্কুল আছে তোমাদের, আমি দুইভাবে দেখাবো। সাধারণ নিয়মে আমরা যেটা দেখাই যাই ঐকিক নিয়মের মতো করে, ওভাবে দেখালে অঙ্ক হবে, কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু কিছু কিছু স্কুল আছে, তারা স্কুলে গাণিতিক বাক্য দিয়ে অঙ্কগুলো সমাধান করে এবং বলে দেয় স্টুডেন্টদের যে তোমরা যদি গাণিতিক বাক্য দিয়ে না করো, তাহলে কিন্তু নাম্বার দিবেও না এবং দেয়ও না, পরীক্ষায় কেটে দেয়। এই জন্য আমার 2টি পদ্ধতি শেখাতে চাই, কারণ আমি তো তোমাদের এখানে পড়াচ্ছি নির্ধারিত কোনো স্কুলের না, আমি সমস্ত স্কুলের জন্য, বাংলাদেশের সকল স্কুলের জন্য। তাহলে তোমরা সবাই যেন যার যেটাকে তোমরা অ্যাকসেপ্ট করো, তোমাদের যেই স্কুলে যেভাবে করাইছে 2টি পদ্ধতি আমি তোমাদেরকে শিখিয়ে দিলে, তোমাদের যাদের স্কুলে গাণিতিক বাক্য দিয়ে অঙ্কগুলো করাইছে, তারা ওই গাণিতিক বাক্য দিয়ে আমি 1-2টা দেখাই দিলে ওই নিয়ম অনুযায়ী বাকিগুলো তোমরা করতে পারবে। আর যাদের স্কুলে গাণিতিক বাক্য দেখায় নাই, তারা স্বাভাবিক নিয়মে করে যাবে। কিন্তু এর জন্য আমাকে সবগুলো অঙ্কই 2 নিয়মে করতে হবে তা কিন্তু না। আমি 1-2টাতে নিয়ম দেখাই দিলে তোমরা একাই পারবে। আমি সেই প্রক্রিয়া তোমাদের, সেই পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দেবো, সেই টেকনিক তোমাদেরকে আমি শিখিয়ে দেবো। অতএব ভয়ের কিছুই নেই, আমি সব পদ্ধতির অঙ্কগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো।
আমি শুরুতেই তাহলে গাণিতিক বাক্যটাকে আগে দেখাই, তারপরে নর্মাল নিয়মের আমি দেখাবো। যেমন যেহেতু উদাহরণগুলো গাণিতিক বাক্য দিয়ে দেওয়া আছে, এই জন্য আমি গাণিতিক বাক্যটাই তোমাদেরকে শুরুতে দেখাই। 4টিতে 1 হালি হয়, 5 হালিতে কতগুলো হবে? তার আমরা প্রশ্নটা কি গাণিতিক বাক্য দিয়ে করতে হলে আমাদের শুরুতে খালি প্রশ্নটা লিখতে হয়, আর কিচ্ছু না। চারটিতে 1 হালি হয়, 5টিতে না 5 হালিতে পাঁচ হালিতে কতগুলো হবে তা নির্ণয় করতে হবে। তার মানে আমাদের প্রশ্নটাই লিখে খালি ওখানে লিখলাম তা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো শুধু গাণিতিক বাক্য। এরকম একটা বিসর্গ দিব, দিয়ে দেখো 4টিতে কয় হালি? 1 হালি। তাহলে 5 হালিতে কয়টি হবে? তাহলে আমাদের 1 হালিতে হয় 4টি, তাহলে 5 হালিতে 5 গুণন 4, অর্থাৎ 4 গুণন 5 সমান সমান খালি ঘর। এটি হলো গাণিতিক বাক্য। তাহলে লিখব সুতরাং 5 হালিতে হয়। আমার কাছে কিন্তু গাণিতিক বাক্য দিয়ে অঙ্ক আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় আমার কাছে ভালো লাগে না। গাণিতিক বাক্যটা চেয়ে তোমাদের স্বাভাবিক আমি পরে যেটা দেখাবো এটি যৌক্তিক আমার কাছে মনে হয়। কিন্তু বইতে যেহেতু আমাদের গাণিতিক বাক্য দিয়ে করা আছে, এবং অন্যান্য বেশ কিছু স্কুলে, বড় বড় স্কুলগুলোতে কিন্তু এভাবেই করায়, অথবা আমাদেরকে সেভাবেই শিখতে হবে যারা এই সমস্ত স্কুলগুলোতে আসো, বড় বড় স্কুলগুলোতে তাদেরকে, কারণ ওনারা সবসময়ের জন্য বইয়ের উদাহরণগুলোকে ফলো করে, যে বইতে যেভাবে দিছে সেভাবেই আমাদের করা উচিত। অবশ্য তাদের দৃষ্টিকোণ থেকে সেটাও সঠিক, এটাকেও ভুল বলা যাবে না, সেটাও সঠিক দৃষ্টি। কারণ আমাকে বইতে যে দৃষ্টিতে এগিয়ে নিয়ে যাচ্ছে, যে পথে আমাদেরকে যেতে বলছে আমরা সেই পথেই তো যাব, সে দৃষ্টিকোণ থেকে এটাই সঠিক। তা যাই হোক, আমরা দুটি পদ্ধতি শিখব। 5 হালিতে হয়, চারটিতে 1 হালি হয়, 5 হালিতে কতগুলো হবে তা নির্ণয় করতে হবে, তাই না? তাহলে 5 হালিতে হয় 5 গুণন 4 বা 4 গুণন 5, উপরে আমরা গাণিতিক বাক্য যেহেতু 4 লিখছি, 4 গুণন 5 টি সমান সমান কত? 4 5 20টি। উত্তর 20টি। শেষ। এইটির বিকল্প দেখো, 3 নাম্বারটা আমরা বিকল্প পদ্ধতিতে করি, একেবারে ঐকিক নিয়মে আরও সহজ হয়ে যাবে সেটা। যেমন 1 হালিতে আমাদের বের করতে বলছে কি? কতগুলো, মানে কতটি। তাহলে টি বের করতে বলছে, যেটা বের করতে বলে সেটা সবসময় থাকবে ডান পাশে। তাহলে আমাদের হালি আছে 1 হালি, 1 হালিতে হয় 4টি, সুতরাং 5 হালিতে হয় 4 গুণন 5 টি সমান 4 5 20টি। উত্তর 20টি। এটি কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এটি কিন্তু আমি যেটা বলছিলাম সবচেয়ে সহজ পদ্ধতি, এবং অধিকাংশ স্কুল 80% স্কুল এই নিয়মে করায়, আর 20% স্কুল 80 বা 90% স্কুল এই নিয়মে করা, আর 20 বা 10% স্কুল দেখা গেলো গাণিতিক বাক্যটাকে ফলো করে। এই জন্য তোমাদের যে স্কুলে পড়ো, যার স্কুল যেভাবে তোমাদেরকে অঙ্কগুলো ক্লাসে 1টা 2টি করাই দিছে, তোমরা ঠিক এইভাবে অঙ্কগুলোকে সমাধান করতে পারো, ঠিক আছে? আর এখন বলবো, তবে বোর্ড পরীক্ষাতে তোমাদের যেটা খুশি সেটা দেবে, সেটাইতেই হবে। কারণ আমি যে পদ্ধতি করাই দিলাম এবং আমি ক্লাসে বলে দিলাম যে এইভাবে না দিলে নাম্বার দিব না, শুধু তার জন্যই শুধু এটা প্রযোজ্য, কারণ ওই খাতা সেই দেখবে। আর বোর্ড পরীক্ষা যখন হয়, তোমাদের তো ক্লাস 3তে কোনো বোর্ড পরীক্ষা নাই, ক্লাস 5-এ গিয়ে তোমাদের বোর্ড পরীক্ষা পাবে, পিএসসি পরীক্ষা। সেখানে তোমাদের কোথায় কে খাতা দেখবে তার কোনো নিশ্চয়তা নেই, তাহলে তোমাদের এটাও হবে, দুইটি সঠিক, অর্থাৎ কোনোটাই ভুল না। ঠিক আছে, আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করে ফেললাম। এবারে 4 নম্বর অঙ্কটা দেখো।
যদি এক গুচ্ছে 6টি ফুল থাকে তবে এরকম 8টি গুচ্ছে কয়টি ফুল থাকবে? আমরা যদি গাণিতিক বাক্য দিয়ে করি তাহলে পুরো লাইনটাই লিখব। যদি এক গুচ্ছে 6টি ফুল থাকে তবে এরকম 8টি গুচ্ছে মোট ফুল থাকবে বা কয়টি ফুল থাকবে তা নির্ণয় করতে হবে। এটা লিখে তারপর গাণিতিক বাক্য লিখব 8 গুণন 6 সমান খালি ঘর। উত্তর লিখে দিই। আর সাধারণ নিয়মটা আমি করে দিই। যদি এক গুচ্ছে 6টি ফুল থাকে তবে 8 গুচ্ছে কয়টি ফুল থাকবে তা নির্ণয় করতে হবে। গাণিতিক বাক্য কি হবে? 6 গুণন 8 সমান খালি ঘর। সুতরাং কি 8 গুচ্ছে কয়টি ফুল থাকবে? সুতরাং 8 গুচ্ছে মোট ফুল থাকবে কত? 6 গুণন 8টি সমান 6টা 48টি। উত্তর 48টি। এটি বিকল্প। দেখো আমি 2টি 3টে অঙ্ক মাত্র বিকল্পভাবে দেখাবো, আর বাদ বাকি সবগুলো কিন্তু আমি যে পরবর্তী এই নিয়মে দেখাবো। যারা গাণিতিক বাক্য অঙ্কগুলো করবে তাদের জন্য কঠিন কিছুই না, শুধুমাত্র প্রশ্নটাকে লিখতে হবে বাড়তি, আর গাণিতিক বাক্যটা লিখতে হবে। বাদ বাকি অঙ্ক কিন্তু এই যে এটার মতোই, শুধু তাদের জন্য এই অংশটুকু একটু বেশি লিখতে হচ্ছে। বেশিও লেখা না, পর এটাও তো কিছু লিখতে হয়, অর্থাৎ দুইটার লেখা প্রায়ই সমান, হয়তো বা 19-20 সামান্য একটু বেশি লিখতে হয়। যেমন এটা দেখো, এক গুচ্ছে ফুল থাকে, এক গুচ্ছে, তাহলে আমাদের তো লেখা প্রায় সমানই হচ্ছে। ফুল থাকে 6টি, সুতরাং 8 গুচ্ছে ফুল থাকে 6 গুণন 8টি সমান 6টা 48টি। উত্তর 48টি। এই তো এখানে আমার যেটুকু লিখতে হয়েছে এখানে এইটুকু সমান, খালি ওই প্রশ্নের অংশটুকু একটু বেশি লিখতে হচ্ছে, শুধু এটুকুই ডিফারেন্স। যারা গাণিতিক বাক্য দিয়ে করবে, এর পরবর্তী অঙ্কগুলো আমি একটাও যদি আর গাণিতিক বাক্য দিয়ে না করি তোমরা নিজেরা পারবে। অতএব আমি এইটা যদি দেখায় দিই, তোমাদের উপরে খালি গাণিতিক বাক্যটা লিখে তারপরে এখান থেকে এইটুকু এই অংশটুকু তোমরা খালি বাড়তি লাগাবে। গাণিতিক বাক্যটুকু উপরে লিখে, উপরে প্রশ্নটা লিখে তা নির্ণয় করতে হবে, দিয়ে গাণিতিক বাক্যটা লিখবে, লিখে তারপরে এই অংশটা লাগাই দেবে। যারা গাণিতিক বাক্য দিয়ে অঙ্ক করবে তাদের জন্য আমি বলে দিচ্ছি, শুধু তাদের জন্য কি হবে, উপরে প্রশ্নটা লিখবে, গাণিতিক বাক্যটা লিখবে, এটুকু লিখে তারপর দিবে এই প্রথম লাইনটা বাদে, এখান থেকে প্রথম লাইন বাদে এই অংশটুকু দিবে, তাহলে তাদের জন্য। আর যারা গাণিতিক বাক্য ছাড়া করবে তাদের জন্য এটা দুইটি সঠিক। ঠিক আছে, এরপর আমি এখন যতগুলো অঙ্ক করবো সব এই এক প্রক্রিয়া করব, ওইটাকে এখন আমি বাদ দিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে গাণিতিক বাক্য যারা তারা কিন্তু এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে করতে হবে। এবার 5 নম্বর। 5-এ তমা প্রতিদিন 8 ঘন্টা করে বই পড়ে, এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে? তাহলে প্রতিদিন 4 ঘন্টা বই পড়ে, তাহলে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে? তাহলে এক সপ্তাহ, প্রতিদিন আর এক সপ্তাহের মধ্যে একটা সম্পর্ক আছে। প্রতিদিন মানে কি? একদিন আর এক সপ্তাহের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি এটা আমাদের আগে জানতে হবে। আমরা জানি এক সপ্তাহ সমান কয় দিন? 7 দিন। এই কথাটা আমাদের জেনে রাখতে হবে। তাহলে আমরা জানি এক সপ্তাহ সমান সমান 7
দিন। এটুকু আমরা একটা অতিরিক্ত এটা আমাদের জেনে নিলাম। এবং এখন আমরা লিখব এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে। এখন লিখি কে তমা একদিনে, এখানে একদিনে বা প্রতিদিন লিখি, প্রতিদিন আমরা লিখি, প্রশ্নের মতোই লিখি, প্রতিদিন বা প্রতিদিনে বা একদিনে বই পড়ে 4 ঘন্টা। সুতরাং তমা এক সপ্তাহ বা 7 দিনে বই পড়ে 4 গুণন 7 ঘন্টা, 4 7 28 ঘন্টা। যারা গাণিতিক বাক্য দিয়ে করবে তারা প্রথমে এই অংশটুকু, প্রথমে ওই প্রশ্নটাই লিখবে, প্রশ্নটা লিখে তারপর গাণিতিক বাক্য লিখবে 4 গুণন 7 সমান খালি ঘর। তারপর তোমরা এখান থেকে শুধু এই অংশটুকু দিয়ে দিবে, এইটুকু উপরের 2 লাইনের দরকার, উপরে ওই এক সপ্তাহ এই অংশটা দেবে আর এইটা দেবে, ওই যে এই প্রথমের এই লাইনটা খালি দরকার নেই যারা গাণিতিক বাক্য দিয়ে করবে। আমি যেটা বলে দিচ্ছি সাথে সাথে ওটা তোমরা ওইভাবেই লিখে ফেলো। প্রতিটা আমি আর অঙ্ক করে দেবো না, কিন্তু এভাবে বলে দেবো শুধু। তাহলে উত্তর 28 ঘন্টা। শেষ। 6 নাম্বার, এক দিস্তা কাগজে 24 তা থাকে, 12 দিস্তায় কত তা থাকবে? সহজ, এটা তো আমাদের এক দিস্তায় 24 তাটা বলে দিয়েছে এখানে, তাহলে তো এখন আমাকে আর নতুন করে লিখতে হবে না। আমরা জানি এক দিস্তা সমান 24 তা, সেটা লিখতে হবে না। তাহলে এখানে আমাদের লিখব এক দিস্তায় কাগজ থাকে 24 তা, সুতরাং 12 দিস্তায়। আমরা কিন্তু পরবর্তী ক্লাসে অর্থাৎ উপরের দিকে উঠলে তখন কিন্তু আমরা এইগুলি ডট ডট দিয়ে যাব, কিন্তু তোমরা ক্লাস 3 ছোট, তোমাদের এখনও এই ডট ডট দিয়ে তোমাদের কোনো বইতে উদাহরণে বা কোথাও এই জাতীয় অঙ্ক কিন্তু করানো হয় না। এই ডট ডটের ব্যবহার এখনও তোমাদের শেখানো হয়নি, অতএব তোমরা কখনোই কিন্তু করবেও না। যদি কেউ তোমাদের বলে এরকম ডট ডট দিয়ে করা, সেটা উচিত হবে না। তোমাদের অবশ্যই কথায় লিখে যাবে, কারণ তোমাদের লেখা তো কম, সেই কম লেখার মধ্যে আমাদের ডট ডট ব্যবহার করা দরকার নেই, এমনিই তো কম লেখা, অঙ্কগুলো তো এমনিতেই ছোট। এই জন্য তোমাদের 12 দিস্তায় কাগজ থাকে 24 গুণন 12 তা। এখন এটা কত হবে সেটা তো আমরা জানি না, তাহলে আমাদের পাশে রাফ করতে হবে। উপরে আমরা 24, নিচে 12, এটাকে গুণ করব। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এককের ঘরে 0, 4 একে 4, 2 একে 2, এখানে 8 8 2, তার মানে 288 তা। উত্তর 288 তা। শেষ। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক। তাহলে আমরা দ্রুতই কিন্তু অঙ্কগুলো সমাধান করে যাচ্ছি, এই কারণেই যে আমি প্রথম 2-1টি অঙ্ক একটু তোমাদের 2 পদ্ধতিতে শিখাইছি, যার জন্য একটু সময় লাগছে। তাহলে আমি সবটাই কিন্তু আবার শিখাইছি, এখনও কিন্তু সবগুলো 2 পদ্ধতিতে শিখাই দিয়েছি। এখন এই অঙ্কটা যারা গাণিতিক বাক্য দিয়ে করবে, প্রথমে তোমরা প্রশ্নটা লিখবে, লিখে তারপরে এই অংশ দিয়ে দেবে, এই প্রথম লাইনটা খালি বাদ দিয়ে দেবে। প্রশ্নটা লিখে গাণিতিক বাক্য লিখে 24 গুণন 12 সমান খালি ঘর, তারপর এই 2টা লাইন লিখে দেবে, শেষ। ঠিক আছে, তাহলে আমাদের এটাও হয়ে গেল। গাণিতিক বাক্যটাকে আমরা একেবারে অফ করে দিচ্ছি না, এ কারণে বইয়ের উদাহরণগুলো সব গাণিতিক বাক্য দিয়ে করা, এই জন্য আমাদের গাণিতিক বাক্যটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতেই হবে। এটাকে আমরা একদম, আমি মনে করি যেটা বললাম 90% স্কুলে কিন্তু গাণিতিক বাক্য ছাড়া করে, আর 10% স্কুল গাণিতিক বাক্য দিয়ে করে। এখন যদি বইয়ের সাথে সামঞ্জস্য রাখতে চাই, যদি যৌক্তিক তথ্য উপস্থাপন করতে চাই, আমরা বইকে যদি অ্যাপ্রিসিয়েট করতে চাই, তাহলে কিন্তু গাণিতিক বাক্যই দেওয়া উচিত। আবার যদি বলি পরীক্ষা যদি কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে আমরা যে কোনোটাই দিতে পারি,
অতএব আমরা সহজটা বাদ দিয়ে কেন একটু লেখা একটা লাইনে বেশি লিখবো কেন, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই ছোটোটাই হওয়া উচিত। অতএব দুটিই সঠিক, কোনোটাকেই আমরা যুক্তি দিয়ে আমরা ফেলতে পারবো না। 7 নম্বর অঙ্কটা দেখো, রানুদের বাগানে 15 সারি সুপারি গাছ আছে এবং প্রতি সারিতে 24টি গাছ আছে, বাগানে কতগুলো গাছ আছে? রানুদের বাগানে 15 সারি সুপারি গাছ আছে এবং প্রতি সারিতে 24টি গাছ আছে, বাগানে কতগুলো গাছ আছে? তাহলে 15 সারি গাছ আছে, তাই না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এরকম 15টা সারি, এবং এক একটা সারিতে গাছ আছে কয়টি? 1 2 3 4 5 6 এরকম 24টি করে। তাহলে এই 24টি যদি এক সারিতে হয় তাহলে 15 সারিতে কত হবে? বেশি হয়ে যাবে অনেক। তাহলে কি 15 গুণ এক সারিতে 24টি, তাহলে 15 সারিতে হবে কত? 15 গুণ, অর্থাৎ 24কে 15 দ্বারা গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই। এখন তো এই অধ্যায়ে সবগুলোই আমরা গুণ বুঝতে পারছি, কারণ এটা গুণের চ্যাপ্টার। পরীক্ষার হলে কিন্তু আমাদের গুণ, ভাগ, যোগ, বিয়োগ সব একসঙ্গে থাকবে। তাহলে আমাকে প্রশ্ন দেখে বুঝতে হবে কোনটা গুণ, কোনটা ভাগ, কোনটা যোগ, কোনটা বিয়োগ। তাহলে আমাকে এইভাবেই কিন্তু বুঝে বুঝে আমাকে অঙ্কগুলো বুঝতে হবে, পরীক্ষা হলে করতে হবে যে হ্যাঁ এটা গুণের। তাহলে আমাকে কিন্তু এখানে আমাদের এই অধ্যায়ের সবগুলোই গুণ, যার জন্য আমরা চোখ বন্ধ করে সবগুলো গুণ করে যাচ্ছি, কিন্তু না, তোমাকে পরীক্ষার খাতা সবগুলো কম্বাইন্ড অবস্থায় থাকবে। এই জন্য তোমাকে বুঝতে হবে যে কোনটা গুণ। তাই গুণের কারণটা কি, কেন আমরা গুণ করলাম, সেই কারণটা তোমাদেরকে জানতে হবে। এবার লিখি 7 নম্বরে, রানুদের বাগানে 15 সারি সুপারি গাছ আছে, প্রতি সারিতে 24টি। লিখি, তোমাদের আমি জানি এক লাইনে আঁটবে না। আমি যদি বলি রানুদের বাগানে এক সারিতে সুপারি গাছ আছে 24টি, তোমরা এক লাইনে খাতা আটাতে পারবে না, তোমরা একটু লেখাটা একটু বড় করে লেখো, ছোটো মানুষ। তাহলে সেক্ষেত্রে তোমরা কী করবে? রানুদের বাগানে লিখে একটা হাইফেন দিয়ে দাও, হাইফেন দিয়ে তারপরে এখানে লিখো, জানো তোমাদের এক লাইনে জায়গাটা আঁটে, মানে প্রশ্নটা লিখতে পারো। এক লাইনে আটানোর জন্য তোমাদের এই কাজটা করতে, আমি এই টেকনিকটাও শিখিয়ে দিলাম। রানুদের বাগানে এক সারিতে সুপারি গাছ আছে 15টি, না প্রতি সারিতে 24টি, সুতরাং 15 সারিতে তোমরা লেখা কিছু কমাতে চাইলে সুপারি গাছ না লিখলেও চলবে। এক সারিতে গাছ আছে, চব্বিশ গুণন 15টি। 24 আর 15 গুণ করলে কত হয় সেটা তো আমরা জানি না, তাহলে আমাদের ডান পাশে গুণ করে দিতে হবে। 24 গুণন 15, 4 5 20 শূন্য, হাতের হলো 2, 5 দুগুণে 10 আর 2 12, ঠিক আছে? এককের ঘরে শূন্য, 4 একে 4, 2 একে 2, 0 6 3, 360টি। গুণটাকে আমি কিন্তু বুঝাইলাম না তোমাদের, কারণ এখন তো পারোই, অনেক গুণ অঙ্ক করাই আসছি। তাহলে উত্তর 360টি। 8 নাম্বার দেখো, তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যান একই গতিতে। 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন? 1 ঘন্টায় গাড়ি চালিয়ে যান 45 কিলোমিটার, তাহলে 8 ঘন্টায় কত কিলোমিটার যান? তাহলে এটাকে আমরা ওইরকম উপরে কিছু 2 লাইনে লিখি, নামটা তোমাদের উচ্চারণটা উচিত। তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে লিখে হাইফেন দিয়ে দিলাম, ঠিক আছে? 1 ঘন্টায় যান 45 কিলোমিটার, সুতরাং কত ঘন্টায়? 8 ঘন্টায়। 8 ঘন্টায় যান 45 গুণ 8 কিলোমিটার সমান সমান, এটাকে আমরা গুণ করব। দেখো 45 গুণ 8, তাহলে 5 8 40 শূন্য, হাতের হলো 4,
4 একটা 32 আর 4 36, তাহলে 360 কিলোমিটার। আমি কিন্তু শর্টকাট, তোমরা এখানে কিলোমিটারটা পুরোপুরি না লিখে এরকম ছোটো করেও লিখতে পারো, কিমি মানে কিলোমিটার। তাহলে উত্তর 360 কিলোমিটার। 8 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। খুব ছোট ছোট অঙ্ক, একদমই খুব সহজ। আর যারা এটাকে গাণিতিক বাক্য দিয়ে দেবে তারা কি করবে, প্রথমে তোমরা প্রশ্নটা লিখবে, তারপরে গাণিতিক বাক্য লিখবে এইটুকু, 45 গুণন 8 সমান খালি ঘর। গাণিতিক বাক্য দিয়ে লিখে তারপর এই অংশটুকু দিয়ে দিবে, এখান থেকে এইটুকু, উপরের অংশটুকু আর দরকার নেই। ঠিক আছে? তাহলে এইভাবেই তোমরা প্রত্যেকটা, এটাকেও যেমন উপরে প্রশ্নটা লিখে গাণিতিক বাক্য কত 24 গুণন 15 সমান খালি ঘর দিয়ে এই অংশ লিখে দিবে। খুব কঠিন। অর্থাৎ গাণিতিক বাক্য যাদের আছে, যারা গাণিতিক বাক্য দিয়ে করবে তাদের জন্য কঠিন কিছু না, কিন্তু তারা কিন্তু ইজিলি করতে পারছো একেবারে। প্রশ্নটা লিখবে, গাণিতিক বাক্যটা লিখবে। গাণিতিক বাক্য মানে তো যে গুণটা, যে গাণিতিক বাক্য তারপরে এত গুণন এত সমান খালি ঘর, তারপরে এই অংশটুকু করে দিলেই শেষ। ও যে রাব সহ দেখাবে, কিন্তু রাবটা কিন্তু বাদ দেবে না। ঠিক আছে? 9 নাম্বার দেখো, 100 পয়সায় 1 টাকা, তাহলে 10 টাকায় কত পয়সা? 100 পয়সায় 1 টাকা, তাহলে 10 টাকায় কত পয়সা? আমাকে বের করতে বলছে কি কত পয়সা, মানে যেটা বের করতে বলে সেটা সবসময় ডান পাশে রাখবো। তাহলে আমরা লিখবো 1 টাকা হয় 100 পয়সায়। এখানে কিন্তু বইতে লিখছে 100 পয়সায় 1 টাকা হয়, কিন্তু আমরা যখন অঙ্কটা সমাধান করতে যাব তখন এটাকে উল্টিয়ে লিখব, 1 টাকা হয় 100 পয়সায়। কারণ আমাদের লাস্টে প্রশ্নটা চাইছে কি, পয়সা চাইছে। তাহলে যেটা চাপে সেটাকে আমরা ডান পাশে রাখবো। তাহলে এখানে আমরা লিখব 1 টাকা, টাকাটা হয় 100 পয়সায়। ঠিক আছে? সুতরাং কয় টাকা? 10 টাকা। 10 টাকা হয় 100 গুণন 10 পয়সায়। এটা কিন্তু রাফ না দেখালেও হয়, কারণ 1 দিয়ে 1কে গুণ করলাম। আমরা তো সংক্ষিপ্ত পদ্ধতিতে বা সরাসরি আমরা যে অঙ্কগুলো সহজ পদ্ধতিতে গুণ করা শিখে আসছি, সেই পদ্ধতিতে 1 দিয়ে 1কে গুণ করলে 1 কয়টা শূন্য, 1 2 3টা শূন্য, 1000 পয়সা। উত্তর 1000 পয়সা। ঠিক আছে? তাহলে যারা গাণিতিক বাক্য দেবে তারা প্রশ্নটা পরে লিখে গাণিতিক বাক্য হবে, গাণিতিক বাক্য 100 গুণন 10 সমান খালি ঘর, তারপর এই অংশ দিয়ে দেবে, উপরের লাইনটা বাদ। এই তো 10 নাম্বার। একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, এরূপ 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে? তাহলে আমাদের কত পৃষ্ঠা আছে, তাহলে আমাদের লাস্টে রাখবো কোনটা? পৃষ্ঠা। তাহলে একটি বইয়ে পৃষ্ঠা আছে 130টি, তাহলে 28টি বইয়ে পৃষ্ঠা আছে কতটি? লিখি, একটি বইয়ে পৃষ্ঠা আছে 130টি। সুতরাং কতটি বই? 28টি বই। 28টি বইয়ে পৃষ্ঠা আছে 130 গুণন 28। একটি বইয়ে যতগুলো পৃষ্ঠা আছে, 28টি বইয়ে তো তার চেয়ে বেশি আছে। 28টি বইয়ে পৃষ্ঠা কতটি হবে? তাহলে 28 গুণ হবে, এই জন্য 28 দ্বারা গুণ করলাম। 1 টাকায় যত পয়সা হয়, 10 টাকায় যত কি তার 10 গুণ পয়সা হবে, এই জন্য 10 দ্বারা গুণ, মানে বেশি হবে। 1 টাকায় যত পয়সা, 10 টাকা তার চেয়ে পয়সা বেশি হবে না? কত বেশি হবে? 10 গুণ বেশি হবে, এই জন্য 10 দ্বারা গুণ করলাম। তাহলে গুণটা কেন করলাম সে কারণগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি বারবার। এখন এই 130কে এত টি, 130 গুণ
28, 8 শূন্যের 0, 3 8 24-এর 4, হাতের হলো 2, 8 একে 8 আর 2 10, এককের ঘরে 0, 2 শূন্যের 0, 3 দুগুণে 6, 2 একে 2, যোগ করলে 0 4 6 3, এই তো 3640, তাহলে সমান সমান 3640টি। উত্তর 3640টি। আর যারা গাণিতিক বাক্য দিয়ে করবে তারা উপরে প্রশ্নটা লিখে গাণিতিক বাক্য বিসর্গ দিয়ে কত 130 গুণন 28 সমান সমান খালি ঘর, তারপর এই অংশ দিবে উপরের লাইনটা বাদ দিয়ে। তাহলে ওখানে তোমার 2টা লাইন লিখতে হচ্ছে বেশি, যার জন্য একটা লাইন কমিয়ে দিচ্ছ, অর্থাৎ তোমার গাণিতিক বাক্য দিয়ে যারা করবে এই টোটাল লেখাটার চেয়ে এক লাইন শুধু তাদেরকে বেশি লিখতে হচ্ছে, এটুকুই শুধু কাজ, আর কিছু না। এগারো নম্বর দেখো কি আছে, রিমির টাকার 14 গুণ টাকা নিপুর কাছে আছে। রিমির কাছে যদি 225 টাকা থাকে তবে নিপুর কাছে কত টাকা আছে? তার মানে রিমির কাছে যত টাকা আছে নিপুর কাছে আছে তার 14 গুণ। তাহলে রিমির কাছে আছে কত টাকা? 225 টাকা বলে দিছে, তাহলে নিপুর কাছে কত হবে? 225 এর 14 গুণ, তাহলে 225কে 14 দ্বারা গুণ করলে যেটা হবে ওইটাই, এই তো। তাহলে এখন আছে 11, রিমির কাছে আছে, এত লিখলাম না, রিমির আছে লিখে দিলাম, একটু লেখা কমাই দিলাম, 225 টাকা। এরপরে নিপুর আছে রিমির টাকার 14 গুণ। সুতরাং নিপুর আছে 225 গুণন 14 টাকা। এখানে আমরা রাফ করে দেব, 225কে 14 দ্বারা গুণ করব, 4 5 20-এর 0, হাতের হলো 2, 4 দুগুণে 8 আর 2 10-এর 0, হাতের হলো 1, 4 দুগুণে 8 আর 1-এ 9, এককের ঘরে 0, 5 1-এ 5, 2 1-এ 2, 2 1-এ 2, 0 5 9 আর 2 11-এর 1, হাতের হলো 1, 2 আর 1-এ 3, তাহলে 3150। উত্তর 3150 টাকা। 12 নম্বর, বুঝতে পারছো তো অবশ্যই, খুব সহজ অঙ্ক এগুলি, একেবারেই সহজ অঙ্ক। একটি ইলিশ মাছের দাম 350 টাকা, এরূপ 20টি ইলিশ মাছের দাম কত? একটার দাম যত টাকা, 20টার দাম তাহলে তো আরও অনেক বেশি হবে। কত বেশি হবে? 20টির দাম মানে 20 গুণ বেশি হবে, তাহলে 20 দ্বারা গুণ করলেই হয়ে যাবে। তাহলে এখন লিখি, একটি ইলিশ মাছের দাম একটি ইলিশ মাছের দাম 350 টাকা। সুতরাং 20টি মাছের দাম 350 গুণন 20 টাকা সমান সমান গুণ করে আমরা যেটা পাবো সেটাই লিখবো। তাহলে 350 নিচে 20, এটাকে গুণ করব। দেখো 0 দিয়ে 3টাকে গুণ করলে 0 0 0, আমরা সহজ পদ্ধতিতে করতে পারতাম, 0 বাদ দিয়ে খালি 35 দিয়ে 2কে গুণ করতে পারতাম। আচ্ছা, যেহেতু আমরা করেই ফেলছি, 2 0 0, 5 দুগুণে 10-এর 0, হাতের হলো 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, 0 0 0 7, 7000 টাকা।
উত্তর। আর এটাকেই যারা গাণিতিক বাক্য দিয়ে করবে এই লাইনটা লিখবে না, তার বিনিময়ে তোমরা আগে প্রশ্নটা লিখবে। এখানে যেমন এরূপ 20টি ইলিশ মাছের দাম কত তা নির্ণয় করতে হবে, এই লিখে তারপরে গাণিতিক বাক্য বিসর্গ দিয়ে 350 গুণন 20 সমান খালি ঘর লিখে তারপরে এই 2টি লাইন দিয়ে দেবে ই সহ, নাকি রাফ সহ দেখাবে, কিন্তু এই উপরের লাইনটা লেখার দরকার নেই, কারণ উপরের লাইনটা তোমরা একবার লিখলামই প্রশ্নের মধ্যে, এই জন্য উপরের লাইনটা না লিখে তোমরা শুধু এই 2 লাইন লিখে দেবে। এইভাবেই যারা গাণিতিক বাক্য দিয়ে অঙ্কটা করতে চাও তারা এইভাবে গাণিতিক বাক্য দিয়ে করতে পারো, আর গাণিতিক বাক্য দিয়ে না করে এভাবে করলে অঙ্ক কোনো সমস্যা নেই, অঙ্ক হবে, ঠিক আছে, অঙ্কের কোনো ভুল নাই। তাহলে আমি বলছিলাম খুব দ্রুত অল্প সময়ের মধ্যেই তোমাদের এই 60 পৃষ্ঠায় যে 12টি অঙ্ক আছে, 12টি নিয়ে 10টি অঙ্ক আছে, এই 10টি অঙ্ক আমি তোমাদেরকে সমাধান করে দেবো। সেই 10টি অঙ্ক সমাধান হয়ে গেল এবং এর দ্বারা তোমাদের আজ এই 60 পৃষ্ঠা পর্যন্ত টোটাল অঙ্ক তোমাদের কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ গুণের চ্যাপ্টারটি শেষ হলো, এখন ভাগের চ্যাপ্টারটি রয়ে গেলো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, সেক্ষেত্রে আগামী ক্লাসে তোমাদের ভাগের নতুন অনেক নিয়ম কানুন, অনেক কিছুই তোমাদের অজানা তথ্যকে নিয়ে আমি এখানে তোমাদের সামনে হাজির হব। সেই ক্লাসে অবশ্যই তোমরা মনোযোগী হবে এবং থাকবে। সেই ক্লাসে আমরা ভাগের আদ্যপান্ত অনেক কিছুই তোমাদেরকে শেখানো হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।